আমি 1980 সালে 10ই হাই স্কুল থেকে ফার্স্ট পাস করি। আমাদের আগের যে ব্যাচগুলি ছিল তখন 1-2 ফার্স্ট পাইতো, আমরা ওই ব্যাচ 6 জন পেয়েছিলাম। এবং আমাদেরকে লোকে দেখতে আসছে যে কোন কোন ছেলে ফার্স্ট পাইছে। আমরা 6টা ছেলে ফার্স্ট দিয়েছিলাম, আমার মনে আছে। তো আমার রেজাল্ট আমি কিন্তু জানতে পারি, তার কারণ হচ্ছে আমি আমার বাবার সাথে ব্যবসা বাণিজ্য করি, তখন আরো বইতে ছিলাম। তখন আমি যখন আসতেছি তখন একটা করে এই ছেলেটা একটু ভাইজন পাইছে, ওই জন্য আমি জানি। তারপর স্কুলে আসলে দেখা মাকে কি আমরা ভাইজন পাইছি, তিনটে লেখা পাইছি, যাও ভালো। কিন্তু 1980 সালে পাস করার পর আমি 1987-তে ডিগ্রি কলেজ থেকে জ্যামিস্ট্রি অনার্স পাস করি এবং আমি গতকালই সরকারি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করি। আমি শুধু একটা মাসের জন্য আমি মেডিকেলে ভর্তি হতে পারলাম না, কারণ মুখে ভাইব্রেশন হলে তখন অটোমেটিক ডাক্তারিতে চান্স পাওয়া যায়, কোনো ইন্টারভিউ নেই, কিছু নেই। তারপরে আমি ইঞ্জিনিয়ারিং চেষ্টা করলাম, সেটা বইটা আমি 14 নম্বরে 370 ম্যাথমেটিক্সে 414 দিয়েছে, আমার মার্কস করে 370 ম্যাথমেটিক্সে 598। আমি ওই জায়গাও 16 মার্কসে পিছনে রেখে গেলাম। তখন আমি বারবার আসলাম, আসার পরে আমি বললাম কি আর পড়া লাগবে না, বইপত্র যা ছিল সব আমার বাটার পাখাটা জীবন ছিল, ওই জায়গা পালাই গেলাম। আমার মায়ের দিকে বের হওয়া পড়া লাগবে এটা কেমন করে, এবং না পড়া লাগবে আমি এত কষ্ট করলাম, পাশ দিলাম, কিন্তু কোনোটাই চান্স পেলাম না, পড়া লাগবে আমি। মায়ের কথা কি আমার বললে গেলে আমাদের বড় হয়েছিল। তারপরে আজকের থেকে লঞ্চে যাওয়া লাগে, তখন একটু কাটছিল না, লঞ্চে যাওয়া লাগলো, তো বোর্ডের লঞ্চে উঠলাম, আমার সাথে আমি ডাক্তার যাইতো দেখি মায়ের আমার খাওয়া সব কিছু নই। যাওয়ার পরে গেলাম আমার মার কাকা, মানে আমার দাদা উনি ডিগ্রি কলেজে পড়ে যায় আর ডিপার্টমেন্টে ওনার বাসায় গেল, যাওয়ার পরে এক্সামিনে বলল আপনারা কমিটি সকালে গেছে চান্স পাই নাই, পড়া করে না। তখন ঢাকা ইউনিভার্সিটি সব ইন্টারভিউ শেষ হয়ে গেছে। যাওয়ার পরে আমার দাদা এগুলো কলেজে দিয়ে কেমিস্ট্রি ডিপার্টমেন্টে একটা প্লেয়ার হলো, প্লেয়ার করার পর তারা ইন্টারভিউ দেওয়া লাগে লিখিত বাংলামুখী। যাওয়ার পরে প্রিন্সিপালের যে স্বাক্ষর থাকে প্রায় লিখিত মুখী, যে লিখিত পরীক্ষা দিল 25 নম্বরে, আমি পাইলাম 22। আর 5 নম্বরে ইন্টারভিউ নিল মৌখিক, কেমিস্ট্রি ডিপার্টমেন্টে 5 জন প্রফেসর পড়া ছিল। ইন্টারভিউ নেওয়ার পর 5-এ আমার দিল 4। এই আমার ভর্তি করা গেল, রেজাল্ট হচ্ছিল, এই জন্য কলেজে ভর্তি হলাম। কেমিস্ট্রিতে ভর্তি করে দেখি, ভর্তি হয়ে দেখি যে আমাদের এখানে আমাদের ছোট সুদীপ স্যার ছিল 10ই হাই স্কুলে, আমাদেরকে পদার্থ বিজ্ঞান করেছে, তার ছেলে নিতাই, এবং আমার যে হাতে তৈরিতে যে শিক্ষাগুরু তার ছেলে জয়েন্দ্র মন্ডল ওই ডিগ্রি কলেজে কেমিস্ট্রি দরকার, তাদের সাথে দেখা হলো, এই ভালোই লাগলো। মোটামুটি পাশ করে 1987-তে আমি বেরিয়ে গেলাম। দেখা এসে অনেক কাজ বাজ ঠিকাদারি কাজ বাজ রেখে সেটা অনেক কিছুই করলাম, রেজাল্ট হয়ে গেল। আমি আর মাস্টার স্যার আমার ভর্তি হওয়া হলো না, ব্যবসার নেশা পাই আমি আর ভর্তি দিতে পারলাম না, মাস্টার করে কমপ্লিট করতে আর পারলাম না। তো ব্যবসা বাণিজ্য করি একদিন, আমি তো চাকরি করবো না, ব্যবসা বাণিজ্য করবো। তখন এক সময় আমার হেডমাস্টার স্যার তখন প্রায় সভাপতি আমাদের খুবই শ্রদ্ধার লোক ছিল, আলাউদ্দিন কাজী চালুদারকে বারবার স্মরণ করি। উনি দুজনের জায়গায় আমার সাথে পরামর্শ করি এই ইন্টারভিউ আমার এই স্কুলে চাকরি দিয়ে দিল। এই হলো আমার চাকরির মানে ইতিহাস। যাই হোক, চাকরি জীবনে আসি, বেশ ভালো সম্মান আছে এবং এখন আমার বিদায় নিয়ে যেতে আছে, এটা ধারাবাহিক নিয়ম, আসতে হবে, যেতে হবে, বিদায় নিয়ে যেতে হবে, এক সময় এটাই নিয়ম। এখন আজকে যে আমাকে স্যারের এত সম্মান সহকারে 10 মিনিট থেকে গাড়িতে নিয়ে আসছে, আমি কিন্তু গেটে এসে দেখি আমার কিন্তু ওইটা নেই, আমি খুব আরো আবেগপ্রবণ হয়ে পড়ি এবং আমি চিন্তা করলাম যে আসলে আমি তো এতটা কিছু চিন্তা করি। আমি একটা চিন্তা করছি যে আসলে শিক্ষকতায় যে একটা
পেশায় যে কতটা সম্মান, যারা শিক্ষক তারাই একমাত্র এটা হারে হারে উপলব্ধি করছে। এই যে মধ্যম স্যারের বলল যে দোকানে গেলে অনেকেই স্যার বলে সম্বোধন করে, এবং আমি কৃষির সাথে জড়িত, আমার ব্যবসাটাই কৃষি সংক্রান্ত। কত কৃষক আছে দর্শনীয় উপজেলায়, এবং বড় বড় কৃষি স্যার, ডিডি স্যার, এদের সাথে আমার খুব ভালো ঘনিষ্ঠতা আছে এবং সবাই আমাকে ভালো লাগে। এবং কৃষক যত কৃষক আছে আমি একটা কিছু করে অনেক পরামর্শ দিয়ে থাকি। আজকে ভোরে আমি যখন বাসায় দুনিয়া উত্তমাটু লেগে গিয়েছিলাম, রাত্র 8:30 দিকে আমি পরিষদ থেকে আসছি এবং খুবই কষ্ট হয়েছে আসতে। আমি বাসায় তখন এক কৃষক সরেটো লেখা, সে বাসায় লেগে ডাকতেছে, স্যার আমি তো সরেটো এসে বসে রয়েছি, দোকান এখনো খোলে নাই। আমি বলতে চান আমি আইতেছি এখন 2 মিনিট মধ্যে বাইরে গেছি। এবং ওনার উনি মানে অনেক ঔষধ ব্যবহার করছে, ওনার কাজ হয় এবং অনেক টাকা খরচ করছে। আমার মধ্যে কিছু ব্যবসায়ী আছে, ব্যবসায়ী করে, কিন্তু আসলে চিন্তা করে আমি ওনাদের জমানো ব্যবসা করি, কিন্তু ওনার ভালো সঠিক মারা যায় না। যাই হোক, ওনাকে আমি দিয়ে দিয়ে তারপরে আমি আসলাম স্কুলে। এখন কথাটা যদি মানুষের উপকার করতে হবে, এবং উপকার হলে আল্লাহ তারও উপকার করে, এইটা হচ্ছে মূল কথা। আমাদের আমি যখন স্কুলে আসতাম তখন দেখছি আমাদের সহোদয় সভাপতি কাজী আবাদুল সাহেব, আমরা যখন লাইব্রেরিতে বসছি তখন উনি কিন্তু এই তার মাঠে এখান দিয়ে মাঠের ভিতরে আসতে এসে দেখে যে শিক্ষকেরা আসলে কি ক্লাসে যায় কি না যায়, আসলে ওরা আপনি বলতে দেবো না, আমরা কিন্তু বলতাম। এবং ওনাকে যদি আমরা আপ্যায়ন দেখতে পারতেন কে কাজকে যদি তাকে দেওয়া হইত, সে যদি 3 জন টিচার বসে থাকতো ভাগ করে সবাই দিয়ে তারপর খাইতো না, খাইতো না। ওনার যে কত বড় কাশিটা, যা ওনাকে না দেখলে বোঝা যাইত না। এবং শিক্ষকের প্রতি সবসময় উনি খেয়াল রাখতো, তার বাড়িতে কারাল থাকলে সব কিছু বেশি খাওয়া হতো। ওনার প্রচেষ্টা কিন্তু এই স্কুলে, আমরা ধর এখান থেকে কালাইয়ে যাইতাম, এই কাঁচা রাস্তা ছিল, রিক্সা ঠেলে হয়ে দেখবো, যখন আমরা যাইতাম তখন দেখতাম এইখানে এই যে স্কুলটা এখানে কয়টা খুঁটি দিয়া ওগুলা টানাই দিচ্ছে। তার আমরা কালাইয়ে যাইতাম কি এটা একটা গাছ স্কুল আমাদের সাইনবোর্ড, আমি এখানে একটা স্কুল হই কোন জায়গায় স্কুল করে, এর দিয়ে কিন্তু খাতা আসলে খাতা খালের মতো ওগুলো কথা হচ্ছে। বরং সেই স্কুলে আমি টিচার হয়ে গেছি, এটা কি আলাদা দাম। তবে উনি যে এই জায়গায় স্কুলটা করছেন এবং একেবারে 3 নম্বর হইতে করিয়ে যে এই সময় এই স্কুলটা আসছে, এটা হলো একমাত্র আমাদের সভাপতি এবং আমাদের যে প্রধান শিক্ষক আনোয়ার স্যারের কিন্তু বিশাল অবদান। এবং সে আমি মনে করি আনোয়ার স্যারের একটু দক্ষ প্রধান শিক্ষক এই 10টা উপজেলার মধ্যে, আমি এটা মনে করি। তার কারণ হচ্ছে আমরা দেখছি 10 সরকারি মডেল স্কুলের যে হেড টিচার এবং আমাদের যে হেড টিচার রায়টা 3 দফা, অনেক দফা। আমাদের এই স্যারের কাছে ছাড়া অনেকে কিছু চিন্তাই করতে পারে না। এটা আমার কথা না, এটা সবাই এই অঞ্চলের যে শিক্ষক আছে সবাই এটা ধারণ করে। এবং অনেকে আছে স্যারের শত্রু আছে না, ও স্যার কি এরাও মানুষ শুনলে আমরা আবার আপনি কি করেন, তাহলে আমাদের এই স্যারের দক্ষতা আছে দেখে স্যারে কিন্তু এই স্কুলটার এই পর্যন্ত আনতে পারছে। এবং আমাদের সব শিক্ষকের প্রচেষ্টায় এই স্কুলের বিগত যত শিক্ষার্থী ছিল, একসময় তো একটা গার্লস স্কুল ছিল, শিক্ষার্থী ছিল তারা কিন্তু অনেকে ভালো রেজাল্ট করছে এবং ভালো পাশ করে গেছে, অনেকে চাকরিও করে, অনেকে আমি লক্ষ্য করছি এই যোজনা ছিল আমরা জোর করে দেওয়া হয়েছি এই আলাদা বাড়ি, কিন্তু দেখা গেছে সে কিন্তু নার্সিংয়ে ভালো চাকরি করে এবং ভালো পয়সা পায়। আমার বউ একদিন অসুস্থ হয়ে গেল, 10 দিন হাসপাতাল নিলাম, রাত্র তখন বাজে প্রায় 12টা, নিয়ে আসছি পর ভর্তি গেলাম। ধরেন এক নার্স বলে আমি ধর নামটা আমার দিলাম যে অবস্থা লেখাই দেওয়ার লেখাইলাম। আমি একমাত্র আমি আমার ছেলে হাসপাতালও ছিলাম, বাটা ছিলাম এবং ওনারে একটু নিবিড় পর্যবেক্ষণ রাখলো। ওই নার্স বলতেছে আপনার কথা তো অনেক শুনছি, আমার মনোদয় দোষ না, আমি
এই এখানেই না আমার বাড়িতে ওনার বাড়িতে কোথায় বলো দেখা উনি খুবই মানে আমার কথা শুনিয়া যোগদানদারে বলছে আমার মানে আমার স্ত্রী যা সেবা শুশ্রূষা করছে আমি চিন্তাই করতে পারবো না কাজেই ভালো কাজ করলে তার সুনাম থাকবে আমি আশা করি যত শিক্ষার্থী আছে তোমরা সবাই পরিশ্রম করো পরিশ্রম ছাড়া কিছু হয় না আমি তো অনেক পরিশ্রম করছি জীবনে যার পরিশ্রমের ফল আমার এখন পাইছি প্রচুর পরিশ্রম করেছি যা চিন্তা করার মতো না এগুলো বাটাই করে 1 ঘন্টার উপরে লেগে দিই আমি কিন্তু অনেক কঠোর পরিশ্রম করছি যে চিন্তা করার মতো আমি এমন সময় গেছে আমার আমি ঠিকাদারি করতে সর্বদা নারায়ণদের দিয়ে ঘুমেছি সবার বাড়িতে এদিনও আমার গেছে কাজে পরিশ্রম করতে হবে পরিশ্রম করলে তুমি একদিন ফল পাবাই না দেবেই আল্লাহ তাআলা তোমাকে ছাত্রছাত্রী আমি বলি যেহেতু আমি শিক্ষক মানুষ আমি তোমাদেরকে বলি যে তোমরাও কঠোর পরিশ্রম করো সবাই দুষ্টামি কম করিয়া লেখাপড়া করে লেখাপড়া করে এর কোনো বিকল্প নাই এর কোনো ভাগ নাই তোমার ভাই বোন কেউ ভাগ দেবে না তোমারটা তোমারই লাভ হবে তোমরা সুন্দরভাবে সুস্থ জীবন যাপন করবা বড় হবা একদিন আমাদের মতোই কেউ শিক্ষক হবা কেউ ম্যাজিস্ট্রেট হবা কেউ রেজিস্ট্রার হবা কেউ টিউন হবা কেউ ডাক্তার হবা কেউ ইঞ্জিনিয়ার হবা কাজেই তোমরা ভালোভাবে একটু শিক্ষা গ্রহণ করো তোমার বাবা মা মনে করো কত কঠোর পরিশ্রম করে তোমাকে টাকা পয়সা দেয় কি জন্য দেয় যে আমার ছেলেমেয়েরা ভালো আমার ছেলেমেয়েরা ভালো জায়গায় একটু চাকরি করবে এইটাই তো মনে করে কাজে আমরা শিক্ষকরা যারা আছি তারা ছেলেমেয়েদেরকে আমরা এই বাড়ি করতে চাই যে তারা তাদের ভিড় যদি তোমার শক্ত নয় মনে করে সেটা যদি নিজের মাটির নিচে যে ইটা এই যে পাতানিটাতে সেটা যদি শক্ত নয় তাহলে সে কিন্তু দাঁড়াই থাকতে পারবে না তোমার এখন এই জীবনটা এই ছাত্র জীবনটা কিন্তু ভিড় করার সময় তোমাকে করতে হবে ভালোভাবে থাকতে হবে ভালোভাবে চলতে হবে ভালো চাকরি করা ভালো জীবন যাপন করা এটাই এই পৃথিবীর নিয়ম তা আমার এই বিদায় কারণে আমার শিক্ষকরা যারা আমার জন্য অনেক কিছুই করছে আসলে আমি এটা আমার চির স্মরণীয় থাকবে আর আমি যতদিন বেঁচে থাকবো বাংলা বাজার স্কুল আমার হৃদয় থেকে মুছে যাবে না এবং আমি আসবো থাকবো এবং যাবো কোনো সমস্যা নেই আর স্যারদেরকে বলতে চাই আমি যদি কোনো অন্যায় বা অফিসে আপনাদের প্রতি করে থাকি অনেক সময় অনেক মনে করেন ক্লাসের জন্য আমি পড়ুয়ালা অনেক কিছু বলছি আসতে লেট বা ক্লাসে যাইতে লেট বা আপনি সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ এরা চাকরির ক্ষেত্রে আমরা আমার সাথে মনোবল থাকতে পারে অনেক কিছু থাকতে পারে দরকারগুলো থাকতে পারে আমরা যেটাই করি না আমাকে ক্ষমা করে দেবেন এবং আমি যাতে সুস্থ জীবন যাপন করতে পারি আল্লাহ তাআলা নিকট আপনারা দোয়া করেন আমি দোয়া করি যে আপনারা যাতে সুস্থ জীবন যাপন করতে পারেন এবং সাংসারিক জীবনে চাকরি জীবনে যাতে ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি